তো প্রথমে আমি বলবো রিট ইজ এ ফর্মাল অর্ডার অফ এ হায়ার কোর্ট টু দ্য লোয়ার কোর্ট অর স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি। তো মূলত রিটটা যদি কেউ করতে হয় তাহলে অবশ্যই সে হায়ার কোর্ট কে করবে এবং হাই কোর্ট থেকে ওইটা লোয়ার কোর্ট অথবা অন্য কোনো অথরিটির কাছে যাবে, এই মর্মে যে সে কোনো কাজ করতে হবে অথবা নাও করতে পারে, করতে পারে বা নাও করতে পারে এই জায়গায়। তবে এই জায়গায় হায়ার কোর্ট পার্টিকুলার অ্যাক্টের বেলায় হেবুদক নির্দেশনা দিবে অথবা নাবুদক নির্দেশনা দিবে। সেই হিসেবে যদি আমরা রিটের ডেফিনেশন কে কিওয়ার্ডস বেস যদি আমরা ক্লাসিফাই করি বা ক্যাটাগরাইজ করি, তাহলে দেখা যাবে রিট মূলত তিনটা বিষয়কে অন্তর্ভুক্ত করে। একটা হচ্ছে গিয়ে হাইকোর্ট, একটা হচ্ছে ফর্মাল অর্ডার, আর আরেকটা হচ্ছে পার্টিকুলার অ্যাক্ট। তো ফর্মাল অর্ডার আমি বললাম যে লিগালি বাইন্ডিং ডিসিশনস ইন্টার অন দ্য রেকর্ড। এখন এমন কোন ডিসিশন যা লিগালি রেকর্ড করা যাবে তাই ফর্মাল অর্ডার। আর হাইয়ার কোর্ট তো একটা দেশের সর্বোচ্চ আদালত। এবং পার্টিকুলার অ্যাক্ট মানে হচ্ছে সুনির্দিষ্ট কাজ যা আদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে নিম্নবর্তী কোন নিম্ন আদালত অথবা অন্য কোনো কর্তৃপক্ষের উপর। তো পার্টিকুলার অ্যাক্টের বেলায় আমি বললাম পার্টিকুলার অ্যাক্ট দুই ধরনের হইতে পারে, যে পজিটিভ পার্টিকুলার অ্যাক্ট, নেগেটিভ পার্টিকুলার অ্যাক্ট, অথবা ইনজাংটিভ প্রিভেন্টিভ পার্টিকুলার অ্যাক্ট। তো সেই হিসেবে আমরা বাংলায় যদি বলি আমরা বলবো পার্টিকুলার অ্যাক্ট দুই ধরনের হবে, হেবুদক সুনির্দিষ্ট কাজ অথবা নাবোধক সুনির্দিষ্ট কাজ। ওকে, সংজ্ঞা যদি বুঝে থাকেন তাহলে আমি এক্সটেনশনে যাচ্ছি আর কি। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশের সংবিধান যেহেতু যদি বিধিবদ্ধ আইনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকে, তাহলে স্বাভাবিক আকারেই আইনসম্মত কোনো কিছু বাস্তবায়ন করা কষ্টকর হয়ে যায়। তো সেই হিসেবে আমাদের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান আর্টিকেল 102 এর সাব আর্টিকেল 2 এ ক্লোজ 1 এবং 2 তে আসলে মূলত বলা হয়েছে যে যে কোনো এগ্রিভ পার্সন, আমি গত ক্লাসে বলছিলাম যে এগ্রিভ বলতে এই জায়গায় শুধুমাত্র সংক্ষুব্ধ বোঝাবে এরকম না। আমি গত ক্লাসে বলছিলাম যে যদি কেউ বাস্তবিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, যদি দেখা যায় বাস্তবিক নৈতিক বিকৃতি, বাস্তবিক নৈতিক বিচ্যুতি বা বাস্তবিক নৈতিক অবক্ষয়ও হয়, তবুও আমরা এগ্রিভেশনে নিব। তবে আমাদের সংবিধান বলল যে যদি কোনো মানুষ এগ্রিভড হয় অথবা যে কোনো মানুষ যদি সে আইন অনুসারে প্রতিকারের অধিকার প্রাপ্ত হয়, সে রিট করতে পারবে। এখন আমাদের সংবিধান মূলত একটা স্পেসিফিক ওয়ার্ড ইউজ করছে এই জায়গায়, দুই বেলায় কমন, এটা হচ্ছে পার্সন, হয় এগ্রিড পার্সন অর এনি পার্সন। তো এই পার্সন মূলত আইন বিজ্ঞান অনুসারে আমরা যখন দেখি যে পদ্ধতিগত বাস্তবিক করতে বা অন্য কোনো আইনে আমরা যখন পার্সনকে নেই তখন পার্সনটা মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা ইন্ডিভিজুয়াল পার্সোনাল আর আরেকটা হচ্ছে জুরাল পার্সোনাল। তো জুরাল পার্সোনালের এক্সটেনশন কমিউনিটি পর্যন্ত যায়, আইনসম্মত যায়, রাইটস এন্ড অব্লিগেশন বেস যায়। তো ইন জেনারেলি পার্সোনাল মূলত আমরা দেখা যায় শুধু যে ইন্ডিভিজুয়াল পার্সোনাল দুই ধরনের হয়, পার্সোনাল ন্যাচারাল ওর আর্টিফিশিয়াল কোম্পানি, ন্যাচারাল তো আমরা। আর জুরাল পার্সন যেগুলা জুরাল পার্সন মূলত কমিউনিটি হয়, রাইটস অব্লিগেশন বেসড হয়। তাহলে আমাদের সংবিধান যদিও সংক্ষিপ্ত কারে বলছে, কিন্তু সে মূলত এক্সটেনশনে গেলে বোঝা যায় যে অলরেডি সবকিছু কভার করে ফেলছে। তো সংবিধান যেহেতু আমাদেরকে নির্দেশনা প্রদান করলো যে যে কোনো ব্যক্তি রিট কি করতে পারবেন, দায়ের করতে পারবেন। তো মূলত আমি গত ক্লাসে বলছিলাম যে রিটের হিস্ট্রি হচ্ছে গিয়ে ছিল রয়্যাল প্রিরোগেটিভ থেকে 7 প্রকার, পরে 5 প্রকার কমন ল লিগাল সিস্টেম 1877 এর পরে মার্চ করে করা হয়েছে লিগাল ফিউশনের পরে। তো সেই হিসেবে রিট হচ্ছে গিয়ে 5 প্রকার। আমরা 1, 2, 3, 4, 5 এভাবে বিবরণে যাব। সার্চিওরারি রিট 5 প্রকার। প্রথম প্রকার হচ্ছে সার্চিওরারি, 2 নম্বর হচ্ছে হাইভিয়াস কর্পাস, 3 নম্বর হচ্ছে ম্যান্ডামাস, 4 নম্বর হচ্ছে গিয়ে প্রহিবিশিও, আর 5 নম্বর হচ্ছে কো ওয়ারেন্টো। তো আমরা একে একে ইনশাআল্লাহ বিবরণ দিয়ে যাবো আর কি। এখন কথা হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে সংজ্ঞা থেকে বা
সংবিধানের যে বিবরণ দিলাম তা থেকে। আচ্ছা, যদি না থাকে তাহলে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তো সার্চুরারি মূলত আহ, মানে হচ্ছে বি সার্টিফাইড। তো আমি যদি সংক্ষিপ্ত সারে তার বাংলা অর্থ বের করি তাহলে বের হবে সুনিশ্চয়তা প্রদান করা। কিন্তু সুনিশ্চয়তা প্রদান করা এটি কোনো সার্টিফিকেট না যে বি সার্টিফাইড। বি সার্টিফাইড ইন জেনারেলি ইংরেজি যদি ভাষাগত এক্সপানশন করেন তাহলে দেখা যায় সার্টেন স্ট্যান্ডার্ড, সার্টেন কোয়ালিফিকেশন খুঁজে বের করানো হচ্ছে বি সার্টিফাইড। তবে স্বাভাবিক আকারে সার্টিওরারিতে একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি, পরবর্তীতে হয়তো আমি ফটো তুলে একবার আমি কি করে দিব আর কি। সার্টিওরারিতে আসলে মূলত দুইটা স্ট্রাকচার মাথায় রাখতে হয়। একটা হচ্ছে লোয়ার কোর্ট অথবা ট্রাইব্যুনালের একটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে পার্সোনাল অ্যাক্ট ইন টার্মস অফ দ্য লিগালিটি অফ এ প্রসিডিংস এর স্ট্রাকচার। তো সার্টিওরারিতে স্ট্রাকচার হচ্ছে গিয়ে বি সার্টিফাইড করার বেলায় হাইকোর্টে যদি কেউ রিট করেন তাহলে অবশ্যই তার রিট করার পূর্বে মাথায় দুইটা বিষয় রাখা দরকার। যে একটা, যদি লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনালের কোনো প্রসিডিংস এর মাধ্যমে যদি সাধারণত দুইটা বিষয় দৃশ্যমান হয়, দুইটা বিষয় দৃশ্যমান হয় বলতে কি, একটা হচ্ছে যদি পেন্ডিং প্রসিডিংস থাকে অথবা কনক্লুডেড প্রসিডিংস থাকে। এখন প্রশ্ন আসে যে স্যার পেন্ডিং পেন্ডিং যদি প্রসিডিংস হয় তাহলে কিভাবে সার্টিওরারি ফরমেশনে যাবে। অনেক সময় হয় কি, যে দেখবেন আপনি মোকদ্দমা দায়ের করছেন বা আপনার প্রতিকারের জন্য আপনি আবেদন করছেন, কিন্তু তারা কি করে দিছে, পেন্ডিং এ রেখে দিছে, আপনাকে কোনো সমাধান দিচ্ছে না। এটা আমি গত ক্লাসেও বলছিলাম যে ওই যে ডিলে, তো পেন্ডিং মানে হচ্ছে ডিলে। তো ডিলে আরেকটা ওই যে আমরা ইকুইটি লতে পড়ে আসছি, ডিলে ডিফিটস ইকুইটি, যে কাল ক্ষেপণ করা, সময় ক্ষেপণ করা মানে হচ্ছে জাস্টিস এশিওর করতে দেরি করা। তো যদি কাল ক্ষেপণ হয় কোনো লোয়ার কোর্টের, ট্রাইব্যুনালের অথবা কোনো পাবলিক অথরিটির, তাহলে ওই পেন্ডিং প্রসিডিংস এর এগেইনস্টে কি করা যাবে, সার্টিওরারি রিট করা যাবে। আরেকটা হচ্ছে উপর দিকে, যদিও এটা একটু কমপ্লেক্স, যে কনক্লুডেড প্রসিডিংস এর বেলায়ও কি করা যায়, আপনি সার্টিওরারি রিট করতে পারবেন। এখন কনক্লুডেড প্রসিডিংস অফ এ কোর্ট, ট্রাইব্যুনাল ওর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ওর পাবলিক অথরিটি বলতে কি বোঝায়, যদি কোনো আদালতের, কোনো ট্রাইব্যুনালের, কোনো পাবলিক অথরিটির সিদ্ধান্ত এরকমের হয় যে যে সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ হয়েছে, যেই সিদ্ধান্তে কোয়েশ্চেন মার্ক এরাইজ করা যায়। এখন কথা হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেন মার্ক এরাইজ করা যাবে কোন সিদ্ধান্তে কখন, যখন সে মিস্টেক অফ ফ্যাক্ট, আমরা কমনলি আইনে যে লিগ্যাল কোয়েশ্চেনারিজ এরাইজ হয় দুইটা ফ্যাক্টরে। একটা হচ্ছে যদি তোমার কি হয়, মিস্টেক অফ ফ্যাক্ট হয়, মিস্টেক অফ ল হয়। তো এই দুইটার অ্যাপ্রোচেই মূলত আমরা যে লিগ্যাল কোয়েশ্চেনারিজ অন স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার স্পেসিফাই করি। তো এই বেলায়ও যদি কেউ সাধারণত কোনো লোয়ার কোর্টের, ট্রাইব্যুনালের অথবা পাবলিক অথরিটির কনক্লুডেড প্রসিডিংস এর বেলায় প্রশ্নবিদ্ধ করতে হয়, তাহলে এইসব বিষয় মাথায় রেখেই করতে হবে। তো এর মানে হচ্ছে গিয়ে লোয়ার কোর্ট, ট্রাইব্যুনালের প্রসিডিংস এর বেলায় যদি পেন্ডিং কোনো বিষয়ে অথবা কনক্লুডেড কোনো বিষয়ে যদি প্রশ্নবিদ্ধতা আসে তাহলে সার্টিওরারি রিট করা যাবে। দুই নম্বর আমি বলছিলাম যে সাব পয়েন্ট যেটা স্পেসিফিকেশন করা দরকার, যে কোনো পার্সোনাল অ্যাক্টে ইন টার্মস অফ দ্য লিগালিটি অফ এ প্রসিডিংস। এখন পার্সোনাল সম্পর্কে আমি অলরেডি বলছি যে পার্সোনাল এই জায়গায় আমরা জুরিসপ্রুডেন্সের এক্সপানশন অনুসারে 4 প্রকার হইতে পারে। তো এই যে কোনো পার্সনের এক যা করার কথা ছিল তার বৈধতার পদ্ধতিগত বিষয়ে যদি কোয়েশ্চেন মার্ক আসে, তবে ওয়েলফেয়ার স্টেটের বেলায় এই যে ব্যক্তিগত বিষয়াদি, এটাকে মূলত তারা 3 ভাগে ভাগ করতেছে এখন। একটা হচ্ছে পার্সোনাল অ্যাক্ট, একটা হচ্ছে পার্সোনাল পারফরমেন্সেস, একটা হচ্ছে পার্সোনাল ফাংশন। এখন কথা হচ্ছে কি, এই পার্সোনাল অ্যাক্ট, পার্সোনাল পারফরমেন্স, পার্সোনাল ফাংশন যদি লফুল অথরিটি
অথবা লোকাল অথরিটি থাকে, তাহলে এখতিয়ারগত, কার্যকারিতাগত, ন্যায় বিচারগত ব্যবস্থাপনার বাহিরে গিয়ে যদি কোনো কিছু সম্পন্ন করে তাহলে সার্সিওরারি রিট করা যাবে। এর মানে হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাক্টকে আমি এক্সটেনশন করলাম 3টা স্পেসিফিক অ্যাক্টে উইথ দ্য রেফারেন্স অফ ওয়েলফেয়ার স্টেটস, যে পার্সোনাল অ্যাক্ট মূলত ইন টার্মস অফ লিগালিটি 3টা এক্সপানশন হয়: পার্সোনাল অ্যাক্ট, পার্সোনাল পারফরমেন্সেস এন্ড পার্সোনাল ফাংশনস। এখন রিট অফ সার্সিওরারি তাহলে এই অ্যাক্ট, পারফরমেন্স এন্ড ফাংশনকে কিভাবে দেখা দরকার? লোকাল অথরিটি বেস দেখা দরকার, লফুল অথরিটি বেস দেখা দরকার। এখন লফুল অথরিটি বা লোকাল অথরিটি বেস যদি হয় তাহলে কি কোয়েশ্চেন মার্ক আসে যে সার্সিওরারি রিট করা যাবে? 3টা বিষয়। একটা হচ্ছে এখতিয়ারগত, 2 নম্বর হচ্ছে কার্যকারিতাগত, 3 নম্বর হচ্ছে ন্যায় বিচারগত। তো এখতিয়ারগত, কার্যকারিতাগত, ন্যায় বিচারগত ব্যবস্থাপনার বাহিরে গিয়ে যদি কোনো লোকাল অথরিটি অথবা লফুল অথরিটি কোনো কিছু সম্পাদন করেন তাহলে সার্সিওরারি রিট করা যাবে। আবার ওইদিকে বললাম যে লোয়ার কোর্ট অথবা ট্রাইব্যুনাল যদি তাদের কোনো প্রসিডিংস এর বেলায় 2 ধরনের কোয়েশ্চেন মার্ক রাইজ করে, একটা হচ্ছে পেন্ডিং প্রসিডিংস এর বেলায়, আর একটা হচ্ছে কনক্লুডেড প্রসিডিংস এর বেলায়। তো এখন 2টা কারণ হইতে পারে, একটা কি কোয়েশ্চেনেবল প্রসিডিংস ছিল, অথবা পেন্ডিং কি ছিল, প্রসিডিংস ছিল, বা কালক্ষেপণ করা হয়েছে, ডিলেইড হয়েছে, জাস্টিস এসিউর করতে দেরি হচ্ছে, তাহলে কি হবে? সার্সিওরারি রিট করা যাবে। তো এই গেল আমাদের প্রথমটা। এর হচ্ছে হেভিয়াস কর্পাস। তো হেভিয়াস কর্পাসের মূলত শাব্দিক অর্থের অর্থগত এক্সটেনশন মানে হচ্ছে হেভিস বডিস। মূলত এই জায়গায় হেভিস বডিস মূলত একটা এটা একটা তাদের লোকাল টার্ম, বাট তবে এটা বাংলায় যদি বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ভাই আইনের অধীনে কি আছে। এখন বাংলাদেশি মানুষ বলবে সব আছে, সব আছে। এখন তা জানার জন্য মূলত এখন আইনে কি আছে এটা মূলত ব্রিটিশ ল চাচ্ছিল যে তারা বলতে যে আইনে কি আছে কি নাই আমরাই বুঝাই। এখন তবে মূলত বিষয়টা এটা না, হেভিয়াস কর্পাস মূলত হচ্ছে কাস্টাডি রিলেটেড, ডিটেনশন রিলেটেড। যদিও তার শাব্দিক অর্থ এইগুলা বলে, আমি জাস্ট কিডিং, মানে আমি একটু জাস্ট ফান করলাম। বাট মূলত হেভিয়াস কর্পাস মূলত কাস্টাডিয়ান ডিটেনশন নিয়ে কাজ করে। এখন মনে করেন আমি দীপ্তকে নিয়ে আমি বললাম দীপ্তকে আমি আটক করছি, কিন্তু আমি থানায়ও দেই নাই, আদালতেও দেই নাই। এখন দীপ্ত যদি আমার কাস্টাডিতে থাকে, স্বাভাবিক আটকালেই আমি তাকে কাস্টাডিতে রাখলাম, এটা ইলিগাল কাস্টাডি, আনলফুল কাস্টাডি। তো সেই হিসেবে হেভিয়াস কর্পাস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা এই রিটের মাধ্যমে বললো যে অবশ্যই যদি কেউ কাস্টাডিতে রাখতে হয় তাহলে 2 ধরনের কাস্টাডিতে সে রাখতে পারে। একটা হচ্ছে লিগাল অর লফুল প্রাইভেট কাস্টাডি অথবা লিগাল অর লফুল পাবলিক কাস্টাডি। তো আইনগতভাবে যদি দেখা যায় পরীক্ষণ করিয়া অথবা যাচাই বাছাই করিয়া যে কাউকে লিগ্যাল কাস্টাডি, এই যে আমরা বললাম 2টা লিগ্যাল কাস্টাডি বা 2টা লিগ্যাল ডিটেনশন, এইভাবে কাউকে রাখা হয় নাই, এবং যদি এই খুঁজে বের করা, এই পরীক্ষণ করার স্বার্থেই মূলত হেভিয়াস কর্পাসের রিট করা হয়। তো হেভিয়াস কর্পাস করার মূলত রিজন কি? 2টা, যে লিগ্যাল প্রাইভেট কাস্টাডি হয় নাই, লিগ্যাল পাবলিক কাস্টাডি হয় নাই। এর মানে রাষ্ট্রীয় আইন অনুসারে যদি কাউকে আটক অবস্থায় রাখা হয়, বেআইনিভাবে জিম্মায় রাখা হয়, অন্যায়ভাবে যদি হেফাজতে রাখা হয়, তাহলে হেভিয়াস কর্পাস করা যাবে। আমি আবার বলি, হেভিয়াস কর্পাসের আসলে এত বড় এক্সটেনশন করার দরকার নেই। 3-4টা বিষয় বা 3-4টা বাক্য মাথায় রাখলেই হেভিয়াস কর্পাস সারা জীবনের জন্য ক্লিয়ার। একটা হচ্ছে হেভিয়াস কর্পাস মূলত তার ঐতিহাসিক ফ্রেম অনুসারে, ব্রিটিশ ল এর নির্দেশনা অনুসারে সে 2টা কাস্টাডি নিয়ে কাজ করে। একটা হচ্ছে লিগ্যাল প্রাইভেট কাস্টাডি, আরেকটা আমি বললাম লিগ্যাল পাবলিক কাস্টাডি।
এখন কথা হচ্ছে তাহলে এই কাস্টডি সংক্রান্ত বিষয়াদি কি? কাস্টডি সংক্রান্ত বিষয়াদি হচ্ছে হেইবিয়াস কর্পাস রিট যখন করা হবে তখন হাইকোর্ট পরীক্ষণ এবং যাচাই করার জন্য একটা আদেশ দিবে, লিগ্যাল আদেশ বা অফিসিয়াল আদেশ, যে এই যে লিগ্যাল কাস্টডি সংক্রান্ত প্রশ্ন আসছে ইহা সত্যি কিনা বা ইহার স্বার্থের মূলত এই কাস্টডি আনলফুল কিনা। এখন কথা হচ্ছে গিয়ে কাস্টাডি লিগ্যাল এখন দেশে দেশে মানে এটা ভেরি করতে পারে যে এই লিগ্যাল কাস্টাডি যেটা শব্দ, যে লিগ্যাল কাস্টাডি ও লিগ্যাল ডিটেনশন, এটা রাষ্ট্র অনুসারে ভিন্ন হইতে পারে। কিন্তু মোস্ট অফ দা কমন ল কান্ট্রিজে হচ্ছে গিয়ে যে যদি আপনি কাউকে আটক করেন, কাউকে বন্দি করেন, কাউকে হেফাজতে নেন, তাহলে আপনি উইদিন 24 আওয়ার্স আপনি তাকে আদালতে কি করতে হবে, আপনি হস্তান্তর করতে হবে। যদি আদালত ওই দিন বন্ধ থাকে তাহলে এজ ইমিডিয়েটলি যখনই কি করবে আদালত খুলবে তখনই আপনি এটাকে কি করতে হবে, তাকে হস্তান্তর করতে হবে। এর মানে হচ্ছে যদি আমার পরিবার দেখে যে আমাকে অবৈধভাবে আটক অবস্থায় রাখা হয়েছে এবং আমাকে আদালতে ট্রান্সফার করা হচ্ছে না এবং আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হেইবিয়াস কর্পাস করা যাবে। কেউ যদি কাউকে বেআইনিভাবে জিম্মায় রাখে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় আইনসম্মত, তাহলে হেইবিয়াস কর্পাস করা যেতে পারে। কেউ কাউকে যদি আনলফুল কাস্টাডিতে নেয় যা বা আনলফুল হেফাজতে নেয়, যে মনে করো স্বাভাবিক আকারে মা হচ্ছে গিয়ে, আমরা ধরো হিন্দু আইনে কি পড়ছি যে 5 বছরের কম যদি হয় তাহলে ফ্যামিলি কাস্টাডি কার কার সাথে যাবে, মায়ের সাথে যাবে। মা এখন স্যার। মা, বাবা হচ্ছে খুব প্রভাবশালী লোক, মায়ের কোনো আওয়াজই নাই সমাজে, সে কথা বলতে পারতেছে না, বাবার কাস্টাডিতে ছেলে বা মেয়েকে নিয়ে গেল। এমত অবস্থায় যেহেতু আইনসম্মত ভাবে মা কাস্টাডি পাওয়ার যোগ্য, সেই হিসেবে এই পারিবারিক হেফাজতের কারণেও ওই মা চাইলে হেইবিয়াস কর্পাস করতে পারেন, যদিও ব্যক্তিগত আইন দ্বারা সমস্যার সমাধান করার পদ্ধতি নিম্ন আদালতে বিদ্যমান। ওকে, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে 3 নম্বর মেন্ডামাজে। মেন্ডামাজের শাব্দিক শাব্দিক অর্থগুলো আমি আসলে জানি না কি কারণে, হয়তো প্রথম দিকে 1670-60 এগুলাতে বাস্তবায়ন করার জন্য মূলত করছে মনে হয়, এই কারণে। ওকে, মেন্ডামাজ মূলত উই কমান্ড। উই কমান্ড বলতে এই জায়গায় কিছু নাই, মূল শব্দ হচ্ছে কমান্ড। তো কমান্ড মূলত আমরা বাংলা ভাষায় যদি বুঝি তাহলে 3টা বিষয়কে অন্তর্ভুক্ত করে। একটা হচ্ছে আদেশ, 2 নম্বর হচ্ছে আজ্ঞা, 3 নম্বর হচ্ছে আজ্ঞাপন। এখন এই আদেশ আজ্ঞা আজ্ঞাপন গুলা কার উপর ব্যবহৃত হবে? প্রশ্ন আসে যে মেন্ডামাজ অনুসারে যে শাব্দিক করতে বললো যে উই কমান্ড, তো কমান্ডের মূলত বাংলা অনেক শব্দই দাঁড়ায়, কিন্তু বোঝার স্বার্থে 3টা বাংলা শব্দ গ্রহণ করা যায়। একটা হচ্ছে কি আদেশ, আরেকটা হচ্ছে আজ্ঞা, আরেকটা হচ্ছে আজ্ঞাপন। তো এখন প্রশ্ন আসে যে এই আজ্ঞা আদেশ এবং আজ্ঞাপন কার বেলায় ব্যবহার হবে? ব্যবহার হবে 2টা বিষয়ের বেলায়, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিউটির বেলায়, আরেকটা হচ্ছে অথরিটেটিভ লিগ্যাল পারফরমেন্সের বেলায়। তো এই ইনস্টিটিউশনাল ডিউটি এবং অথরিটেটিভ লিগ্যাল পারফরমেন্সের জন্য হাইয়ার কোর্ট কোনো ব্যক্তিকে, কোনো কর্পোরেশনকে, লোয়ার কোর্টকে অথবা সরকারের যে কোনো অংশকে এই মর্মে নির্দেশ দিতে পারে যে আপনি এই কাজটা করেন। তা এখন এই হিসেবে এই যে বললাম আদেশ আজ্ঞা আজ্ঞাপন কিসের বেলায়, ইনস্টিটিউশনাল ডিউটি অথবা অথরিটেটিভ লিগ্যাল পারফরমেন্সের বেলায় যদি কোয়েশ্চেন রাইজ হয় তাহলে কি করা যাবে? ম্যান্ডামাজের রিট দায়ের করা যাবে। এখন কথা হচ্ছে গিয়ে তোমার অথরিটেটিভ লিগ্যাল পারফরমেন্স কি? তোমাকে সরকার, তুমি জনপ্রতিনিধি, তোমার দায়িত্ব কি ছিল? যে তোমাকে সরকার যে জনগণের জন্য যে ধান চাল টিন দিছে, তুমি ওগুলা জনগণের হাতে পৌঁছানো, তুমি জনগণের হাতে পৌঁছাও নাই। তখন স্বাভাবিক আকারে একটা সুশীল ছেলে সে দাবিতে পড়ে, সে কি করলো, সবার সিগনেচার নিয়ে আইনজীবীর সহযোগিতা নিয়ে সে ম্যান্ডামাস করলো। তো আদালত কি করলো, ওই নির্দিষ্ট ব্যক্তিকে আদেশ করলো
যে আপনি যদি সবগুলা জনগণকে বুঝিয়ে না দেন তাহলে আপনাকে কি করা হবে, জেলে দেওয়া হবে বা আপনার উপর আইনানুগ আমরা পদক্ষেপ গ্রহণ করব। মূলত এটা ইটস ভেরি ইজি। আচ্ছা, আমরা প্রহিবিশিওতে যাই। প্রহিবিশিও মূলত প্রিভেন্টিভ মেজার। প্রহিবিশিও মানে শাব্দিক অর্থগতভাবে হচ্ছে টু ফরবিড। মূলত এই জায়গায় টু ফরবিড মানে হচ্ছে শুধুমাত্র নিষেধাজ্ঞা দেয়া। বাট প্রহিবিশিও রিড করা হয় মূলত দুইটা বিষয়, যে কোনো যে এমন কোনো কাজ সমাজে অথবা ব্যক্তির মাধ্যমে অথবা অন্য কোনো অথরিটির মাধ্যমে এরকম হচ্ছে যে ওই কাজে বাধা প্রদান করা বা প্রতিষেধ করা অত্যাবশ্যক। তো এখন এই প্রহিবিশিও বা এই যে নিষেধ করা, বাধা দেয়া অথবা প্রতিষেধ করার জন্য যে কাজটা করা হচ্ছে, ওইটা কিভাবে আদালতে মানে রিট হিসেবে মেজার করা যায়? দুইটা মেজার। একটা হচ্ছে কি, যে কাজটা করা হচ্ছে, যে পারফরমেন্সটা করা হচ্ছে, যে ফাংশনটা করা হচ্ছে সোশ্যালি, ইনস্টিটিউশনালি, পার্সোনালি or by any other means, এটা অবশ্যই একটা ইলিগাল এক্সারসাইজকে ইনভলভ করতেছে। দুই নম্বর, এই ইলিগাল এক্সারসাইজকে প্রিভেনশন করা অত্যাবশ্যক। এর মানে হচ্ছে প্রিভেন্টিভ মেজার যেতে হবে। তখন যে কোনো মানুষ তাদের এই ইলিগাল এক্সারসাইজকে বন্ধ করার স্বার্থে বা নিষেধ করার স্বার্থে, প্রতিষেধ করার স্বার্থে প্রিভেন্টিভ মেজারের জন্য আদালতে, উচ্চ আদালতে কি করতে পারে? প্রহিবিশিওর রিট দাখিল করতে পারে। এখন কথা হচ্ছে গিয়ে, তুমি এটা স্বাভাবিক আকারে আমাদের গত ক্লাসের যে স্বার্থের বিষয়গুলা অথবা অধিকারের বিষয়গুলা, শুধুমাত্র আমি দুইটা শব্দ এই জায়গায় বললাম। প্রহিবিশিও ডিটারমিনেশনের বেলায় আমাদের গত ক্লাসের রাইটস এবং ইন্টারেস্ট, এই দুইটার এক্সটেন্সিভ যে বিষয়াদি আসছিল, ওইগুলার সাথে আপনি সমাজ, আপনি ইনস্টিটিউশন অথবা পার্সন, এই তিনজন মানুষ দ্বারা যদি ইলিগাল এক্সারসাইজ হয় অথবা সে যদি এমন কোনো কাজ করে যা মানুষের জন্য ক্ষতিকর, তখন প্রিভেন্টিভ মেজারের সাথে হাইকোর্টে প্রহিবিশিও রিট দাখিল করা যাবে এবং সরকার বলবে যে এই ইলিগাল এক্সারসাইজ বন্ধ করার জন্য, এবং ইহা বন্ধ করে কি করবে? একটা ফরবিড রিলেটেড অফিসিয়াল অর্ডার কি করবে? বাস্তবায়ন করবে। ওকে, আমরা লাস্ট রিটে যাচ্ছি। লাস্ট রিট হচ্ছে কি কো ওয়ারান্ট। কো ওয়ারান্ট একেবারে মূলত অনেকেই বলেন যে ডিক্লারেটরি ডিক্রিজের যে টাইটেল অথবা পজিশন অথবা রেপুটেশন, ওইটার সাথে মনে হয় যায়, অনেকেই মনে করেন, কিন্তু আসলে না। কো ওয়ারান্ট মানে হচ্ছে গিয়ে কি কর্তৃপক্ষের মাধ্যমে এটা হলো। যে এখন আমি যদি দীপ্তকে বললাম যে আমি অ্যাসাইনমেন্ট দিলাম হচ্ছে একটা নির্দিষ্ট টপিকের উপর এন্ড সংযুক্ত বাক্যের দ্বারা, দীপ্ত কি করলো? সে এন্ড উজ্জ করে সে দুই বাক্য দিয়ে সে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল। এখন স্বাভাবিক আকারে যে আমি যদি তাকে বলি যে দীপ্ত, কি কর্তৃপক্ষের মাধ্যমে তুমি একটি অ্যাসাইনমেন্টকে দুই ভাগে ভাগ করে সব স্টুডেন্টদেরকে দিয়ে দিলা, তো এই যে কোয়েশ্চেনটা করা যে কি কর্তৃপক্ষের মাধ্যমে, এই কি কর্তৃপক্ষের মাধ্যমের মানেই হচ্ছে কো ওয়ারান্ট। এখন আইনে এই কোয়েশ্চেনটা, এই যে কি কর্তৃপক্ষের মাধ্যমে করা হলো, এটা মূলত খুব কম 3-4টা বিষয়কে অন্তর্ভুক্ত করে। যে কি কর্তৃপক্ষের মাধ্যমে ভাইজান আপনি অন্যায় অধিগ্রহণ করলেন, কি কর্তৃপক্ষের মাধ্যমে হে প্রতিষ্ঠান তুমি এই বেআইনি পেশা গ্রহণ করলা, হে কমিউনিটি তুমি কি এমন করলা যে বেআইনি কাজ করলা, অত বেআইনি কর্তৃপক্ষতা। সংক্ষেপে বলি, মূলত কো ওয়ারেন্টতে কি কর্তৃপক্ষের মাধ্যমে বা বাই হোয়াট ওয়ারেন্ট অর অথরিটি আপনি অন্যায় অধিগ্রহণ করলেন, বেআইনি পেশা গ্রহণ করলেন, বেআইনি কাজ করলেন অথবা বেআইনি কর্তৃপক্ষতা গ্রহণ করলেন, তখন উচ্চ আদালতে এই পেশাগত, এই কর্তৃপক্ষতাগত, এই দখলগত, এই অধিগ্রহণগত বা ওই অফিসগত আইনানুগ হলো, আইনানুগ ব্যবস্থা আসলেই হয়েছে কিনা, নাকি অন্যায় হয়েছে, বেআইনি হয়েছে, এইগুলা দেখে
পরবর্তীতে যাচাই করার মাধ্যমে সে একটা কি করতে পারে, অফিসিয়াল অর্ডার প্রোভাইড করতে পারে ওই অন্যায়, বেআইনি অথবা বেআইনি কর্তৃপক্ষ তার উপর। পৃথিবীতে মূলত কোয়া ওয়ারান্টও যদি দেখো, কোয়া ওয়ারান্টের যাত্রা শুরু হয় যে ইংলিশ ল থেকে, যেহেতু রয়্যাল প্রিরোগেটিভের যাত্রা যাত্রা মূলত শুরু হয় ওই যে কর্পোরেশন অফ লন্ডন ভার্সেস চার্লস 1683-তে একটা ফেমাস কেস ছিল, যেটা পরবর্তীতে একটা প্রাথমিক ডিসিশন আসলেও ওই ডিসিশনটা পরবর্তীতে মানা হয় নাই। তো এইটা হচ্ছে গিয়ে মূলত কো ওয়ারান্টোর সর্ববৃহৎ তোমার বা সর্বপ্রথম দিকের ইনস্ট্যান্স, যেটাকে আমরা কেস লস হিসেবে বলতে পারি। ওকে, আমি